একটা বছর কি একটা দেশের ভেতরের গভীর ফাটলগুলোকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে? আজকে আমরা ঠিক সেটাই দেখব। অধিকার নামের একটি সংস্থার ২০১৫ সালের মানবাধিকার রিপোর্ট ঘেঁটে চলুন বোঝা যাক কিভাবে সেই একটা বছর বাংলাদেশের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। ভাবুন তো, একটা রিপোর্ট শুরুই হচ্ছে এমন একটা লাইন দিয়ে। এই একটা বাক্যই যেন পুরো ২০১৫ সালের প্রেক্ষাপটটা তৈরি করে দিচ্ছে। এখান থেকেই বোঝা যায় যে মূল সমস্যাটা কোথায় ছিল। আর এই রাজনৈতিক অস্থিরতার সরাসরি ফল কি হয়েছিল তার একটা ভয়ানক চিত্র হল এই সংখ্যাটা ১৯৭। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা প্রমাণ করে যে সংঘাতটা কতটা মারাত্মক ছিল, যেখানে মানুষের জীবন চলে যাচ্ছিল। তো এই পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব বৈধতা সংকট নিয়ে, তারপর রাজনৈতিক সহিংসতা আর নির্বাচন, এরপর দায়মুক্তি সংস্কৃতি, সমাজের ওপর এর কী প্রভাব পড়েছিল, আর সবশেষে রিপোর্টের চূড়ান্ত বার্তাটা কী ছিল। তাহলে চলুন সরাসরি প্রথম অংশে যাওয়া যাক। আর ২০১৫ সালকে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, মানে ২০১৪ সালের নির্বাচনের পরের রাজনৈতিক পরিস্থিতিটা দেখতে হবে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমরা যা কিছু নিয়ে কথা বলছি তার সবটাই কিন্তু আসছে অধিকারের এই ২০১৫ সালের মানবাধিকার রিপোর্ট থেকে। মানে আমাদের আলোচনার ভিত্তি হলো এই ডকুমেন্টটা। তো রিপোর্টের মূল অভিযোগটা কি ছিল? বলা হচ্ছে ২০১৪ সালে নির্বাচনটা হয়েছিল কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই। আর তার ফলে কি হলো? ৩০০টা সংসদীয় আসনের মধ্যে ১৫৩টাতেই প্রার্থীরা জিতে গেলেন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই, মানে অর্ধেকেরও বেশি আসনে কোনো ভোটই হয়নি। অধিকারের মতে এটাই কিন্তু একটা বৈধতার সংকট তৈরি করে, যা পরবর্তীতে সংঘাতের জন্ম দেয়। আর এর ফলে যে পরিস্থিতিটা তৈরি হলো সেটা ছিল বেশ অদ্ভুত, মানে বেশ বিরল। সংসদে যারা কিনা আনুষ্ঠানিক বিরোধী দল, তারাই আবার সরকারের মন্ত্রিসভায়। রিপোর্ট বলছে এই পরস্পর বিরোধী অবস্থার কারণে সংসদে কোনো সত্যিকারের বিরোধী পক্ষই ছিল না। আর এর ফলে কি হয়? আলোচনা, সমালোচনা আর সরকারের জবাবদিহিতার কোনো সুযোগই আর থাকে না। তো এই যে রাজনৈতিক সংকট, এটা কিভাবে মাঠের সহিংসতায় রূপ নিল, আর গণতান্ত্রিক প্রক্রিয়াটাই বা কিভাবে ভেঙে পড়ল, চলুন সেটাই দেখি এখন। এই টাইমলাইনটা দেখলে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়। ২০১৩ সালে সহিংসতা ছিল চরমে, প্রায় ৫০৪ জন মারা যান। ২০১৪তে সেটা কমে আসে ১৯০ জনে। কিন্তু ২০১৫ সালে দেখুন, সংখ্যাটা কিন্তু আবার বেড়ে ১৯৭ হয়েছে। মানে সংকটটা কমার বদলে বরং জিয়েছিল। অধিকার তাদের রিপোর্টে ২০১৫ সালের স্থানীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখলের একটা চিত্র তুলে ধরেছে। তারা বলছে এটা কয়েকটা ধাপে করা হতো। প্রথমে বিরোধী দলের এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হতো। তারপর ভোটারদের ভয় দেখিয়ে ভোট দেওয়া থেকে আটকানো হতো। আর সবশেষে পছন্দের প্রার্থীর পক্ষে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভরা হতো। শুধু কেন্দ্র দখলে না, রিপোর্টে আরও অনেক ধরনের অনিয়মের কথা বলা হয়েছে। যেমন ধরুন, আগে থেকেই সিল মারা ব্যালট বাক্স পাওয়া গেছে, ভোট কেন্দ্রগুলোতে মারামারি সহিংসতা হয়েছে, এমনকি খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন। অনেক জায়গায় তো পুলিশকে একেবারে নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে বলেও অভিযোগ ওঠে। এমনকি প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধেও জাল ভোট দেওয়ার অভিযোগ ছিল। এখন আমরা এমন একটা দিকে যাব যা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো দায়মুক্তির সংস্কৃতি, মানে অপরাধ করেও পার পেয়ে যাওয়ার একটা পরিবেশ। রিপোর্টে বলা হয়েছে এই সময়ে রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এই টেবিলটা দেখুন, কি ভয়াবহ একটা চিত্র। অধিকারের তথ্য বলছে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে রাষ্ট্রীয় বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর গুমের ঘটনা দুটোই বেড়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ১৭২ থেকে বেড়ে হয়েছে ১৮৫, আর গুমের মতো ঘটনা ৩৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫-তে। রিপোর্টে ক্রসফায়ার শব্দটা বারবার ঘুরে ফিরে এসেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো যখন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাখ্যা দিত, তখন প্রায়ই এই ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ বা এনকাউন্টার শব্দগুলো ব্যবহার করত। কিন্তু রিপোর্টে এটাও বলা হয়েছে যে ভুক্তভোগী পরিবারগুলো প্রায় সময়ই এই সরকারি ব্যাখ্যাটা মানতে পারত না।
ওই যে ১৮৫টা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলা হলো, তার মধ্যে সিংহভাগ মানে ১৪৮ জনের মৃত্যু হয়েছে এই তথাকথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে। এছাড়াও গলিতে, নির্যাতনে, এমনকি পিটিয়ে হত্যার মতো ঘটনাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এইসব সংখ্যার পরিসংখ্যানের পেছনে যে কি পরিমাণ কষ্ট আর হাহাকার লুকিয়ে থাকে তা হয়তো এই একটা বাক্যেই বোঝা যায়। রিপোর্টে একজন ভুক্তভোগীর বাবা নুরুন নবী শাহর কথা উদ্ধৃত করা হয়েছে। তিনি বলছেন, আমার ছেলেকে হত্যার পর পুলিশ বন্দুকযুদ্ধের নাটক সাজিয়েছে। এই একটা কথাই যেন আইন প্রয়োগকারী সংস্থার উপর মানুষের আস্থাহীনতার গভীরতাটা দেখিয়ে দেয়। এই যে রাজনৈতিক অস্থিরতা আর দায়মুক্তির একটা সংস্কৃতি, এর প্রভাব কিন্তু শুধু রাজনীতির মাঠেই আটকে থাকেনি। চলুন দেখি এটা কিভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আর সমাজের সামগ্রিক নিরাপত্তাকে প্রভাবিত করেছিল। নারীর প্রতি সহিংসতার চিত্রটাও ছিল বেশ উদ্বেগজনক। অধিকারের রিপোর্টে দেখা যাচ্ছে ২০১৫ সালে ধর্ষণের ঘটনা তার আগের বছরের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছিল। ২০১৪ সালে যেখানে ৬৬৬টি ঘটনা রেকর্ড করা হয়, ২০১৫ সালে সে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৭৮৯। আরেকটা ভয়ঙ্কর পরিসংখ্যান হল এটা, ২০১৫ সালে গণপিটুনিতে মারা যান ১৩২ জন মানুষ। যখন মানুষ আইন নিজের হাতে তুলে নেয়, তখন সেটা সাধারণত বিচার ব্যবস্থা আর আইন প্রয়োগকারী সংস্থার ওপর গভীর আস্থাহীনতারই ইঙ্গিত দেয়। অধিকারের রিপোর্টে ঠিক এই দিকটাই তুলে ধরা হয়েছে। শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরে সীমান্তেও কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছিল। অধিকারের রিপোর্ট অনুযায়ী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফের হাতে হত্যাকাণ্ডের সংখ্যাও ২০১৫ সালে বেড়ে যায়। ২০১৪ সালে যেখানে এই সংখ্যাটা ছিল ৩৫, পরের বছর সেটা বেড়ে দাঁড়ায় ৪৪-এ। এখন আমরা এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে। চলুন দেখি অধিকার তাদের রিপোর্টের শেষে কি বলছে, তাদের মূল পর্যবেক্ষণ আর সতর্ক বার্তাটা ঠিক কী ছিল। তো সব মিলিয়ে রিপোর্টটা যে সিদ্ধান্তে পৌঁছেছে তা হল, সরকারের বৈধতার সংকট থাকায় ক্ষমতা ধরে রাখার জন্য তাদের দমনপীড়নের পথ বেছে নিতে হয়েছে, আর অন্যদিকে বিভিন্ন প্রভাবশালী দেশগুলো তাদের বাণিজ্যিক স্বার্থের কারণে এই বিষয়ে কোনো জোরালো নৈতিক অবস্থান নেয়নি, ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আর তাই অধিকার তাদের রিপোর্টের শেষে একটা জরুরি আহ্বান জানায়। তারা বলছে, বড় কোনো বিপর্যয় ঘটার আগেই যেন দেশি বিদেশি সব সংশ্লিষ্ট মহল বিষয়টা পর্যবেক্ষণ করে এবং কার্যকর ভূমিকা রাখে। এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। যখন একটা দেশের রাজনৈতিক বৈধতা কমে আসে আর প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে, তখন সাধারণ মানুষের অধিকার রক্ষার দায়িত্বটা আসলে কার উপর বর্তায়? এই প্রশ্নটাই হয়তো আমাদের গণতান্ত্রিক জবাবদিহিতার গুরুত্ব নতুন করে ভাবতে শেখায়।